মোবারক দর্শক, আর আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। বাবা মায়ের জান্নাতের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখে, সেই সাথে আমার পরিবারকেও সুখে এবং শান্তিতে রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। বাংলাদেশের জন্য দোয়া করছি, মুসলিম উম্মার জন্য দোয়া করছি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাড়া মহল্লায় পশু কোরবানি। ব্যক্তি উদ্যোগেও বর্জ্য সরানো হচ্ছে। ৮ ঘন্টার মধ্যে অপসারণে তৎপর 2 সিটি। এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। আল্লাহর নামে কোরবানি দেই, আর এটা হক তো হচ্ছে গরিবের হক। পবিত্র মনে চেষ্টা করব যাতে কোরবানি দিতে পারি, গরিব দুঃখীদেরকে দিতে পারি। সপরিবারের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমান দোয়া মোনাজাতের পর শ্রদ্ধা নিবেদন। সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যে ঈদ উদযাপন। ভেদাভেদ ভুলে দেশের ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের। ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। গোপালগঞ্জের বেদগ্রামে মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টালো বাস। ঘটনাস্থলেই মারা গেছেন 5 জন, আহত 25। আবারও ইরানি বন্দর সহ হরমুজের একাধিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। জবাবে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ। চলমান যুদ্ধবিরতি নিয়ে শঙ্কা। সাফে হ্যাট্রিক শিরোপা জয়ের মিশনে আজ মাঠে নামছে বাংলাদেশ নারী দল। ভারতের কাছে হারের ক্ষত ভুলতে চায় প্রতিপক্ষ মালদ্বীপ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ছোঁয়া খন্দকার। ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নামাজ আর পশু কোরবানির মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায় উদযাপন করছে ধর্মীয় এই উৎসব। জাতীয় ঈদগাহে প্রধান জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। অর্থনৈতিক সংকট, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, হামের প্রকোপ থেকে শিশুদের রক্ষায় দোয়া করা হয়। আলমগীর স্বপনের রিপোর্ট। ঈদের সকালে ঝলমলে রোদ, বৃষ্টি ও বৈরী আবহাওয়ার শঙ্কা উড়িয়ে শুভ্র নীল আকাশ। খুশি মনে মুসল্লিরা সাত সকালে জাতীয় ঈদগার পথে। একসাথে নামাজ আদায়ে নারী, পুরুষ, শিশু, যুবা, বয়স্কদের মিছিল হাজির হতে থাকে প্রধান জামাতে। 35,000 মুসল্লি নামাজ আদায়ের ব্যবস্থা ছিল জাতীয় ঈদগায়। ছিল না নিরাপত্তার কোনো ঘাটতি। নিরাপত্তা দেওয়া আমাদের কাজ, দায়িত্ব পালন করে মানুষেরকে নিরাপত্তা দিতে পারতেছি। এটা হচ্ছে আমাদের দায়িত্ব, দেশের প্রতি ভালোবাসা। নিরাপত্তার কয়েকটি স্তর পেরিয়ে জামাতে শামিল হন কয়েক হাজার মুসল্লি। এজন্য কিছুটা জট লেগে যায় প্রবেশ পথে। নারীদের জন্য ছিল আলাদা ব্যবস্থা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আল্লামা মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক সকাল 7:30টায় শুরু করেন নামাজ। সকল ভেদাভেদ ভুলে নবীন প্রবীণ ধনী গরিব সব একাকার হয়ে যায় ঈদের প্রধান জামাতে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ, পেশাজীবী সহ সকল শ্রেণী পেশার মানুষ নামাজে অংশ নেন। ত্যাগ ও আনুগত্যের আদর্শে অনুপ্রাণিত হয়ে মুসল্লিরা প্রার্থনা করেন আল্লাহর কাছে। বাবা মায়ের জান্নাতের জন্য দোয়া চেয়েছি। আল্লাহ সবাইকে সুখে শান্তিতে রাখে, সেই সাথে আমার পরিবারকেও সুখে এবং শান্তিতে রাখে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করেন। বাংলাদেশের জন্য দোয়া করছি, মুসলিম উম্মার জন্য দোয়া করছি। হাম, দ্রব্যমূল্য, অর্থনৈতিক সংকট থেকে মুক্তির পাশাপাশি মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের আকুতি ছিল তাদের প্রার্থনায়। কামনা করা হয় দেশের শান্তি, সমৃদ্ধি।
খামের কারণে অনেক বাচ্চারা মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমি চাই যে আমাদের দেশকে আল্লাহ আমাদের দেশকে রহম করুক। আল্লাহর কাছে চাই যে আমাদের দেশের যেন শান্তি আসে, দেশের যেন কল্যাণ হয়। বিশ্বের যত যুদ্ধ আছে যুদ্ধগুলো যেন আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। সকল অন্যায় ব্যবচার সবকিছু দূর হয়ে যাক এবং দেশটা খুব সুন্দর সুশৃঙ্খলভাবে গড়ে উঠুক। জাতীয় ঈদগায় বাবা মার সাথে নামাজ পড়তে পেরে খুশি শিশুরা। আনন্দ ভাগাভাগিতে যেন তারাই এগিয়ে ছিল। খেলাধুলা করব, গরু জবাই দেখব। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, সবাই মিলে একসাথে ঘোরাফেরা, অনেক ঘোরাঘুরি করব, খাবার দাবার খাবো। অনেক ভালো লাগলো এখানে নামাজ পড়ে, আমরা অনেক শান্তি থেকে নামাজ পড়তে পারলাম। ঈদের জামাত শেষে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভে কোরবানির উদ্দেশ্যে ঘরে ফেরেন মুসল্লিরা। ত্যাগের মহিমায় কোরবানির সাম্য ও মানবিকতার বার্তা ছড়িয়ে যাক সবার মাঝে। দূর হোক সব সংকট, বিভেদ ভুলে এগিয়ে যাক ঐক্যবদ্ধ বাংলাদেশ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এদিকে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় অনুষ্ঠিত হয় ঈদের প্রথম জামাত। এরপর সকাল 8টা, 9টা, 10টায় আরও 3টি জামাত অনুষ্ঠিত হয়। সবশেষ ঈদের জামাত অনুষ্ঠিত হয় পৌনে 11টায়। প্রত্যেকটি জামাতেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অংশ নিয়েছেন বহু মুসল্লি। নামাজ শেষে সবাই পরিবার স্বজন, দেশ জাতি এবং মুসলিম উম্মার জন্য দোয়া করেন। পরে সবাই কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় পরিবারের বড়দের সাথে জামাতের শরীক হওয়া শিশুরা উচ্ছ্বাস প্রকাশ করে। আর মুসল্লিরা জানান, দেশ থেকে হামের মতো রোগ ব্যাধির প্রকোপ দূর হওয়া এবং সামাজিক অস্থিরতা হ্রাসের জন্য দোয়া করেছেন তারা। বাবার হাত ধরে আসতাম আমি নামাজে, এখন তো বাবা নাই, এখন বুঝি বাবার কি মূল্য। কত কষ্ট করি, তারপরও মনে করেন একসাথে ছেলেদের নিয়ে আর জামাতে নামাজ পড়তে পারি না। আমাদের বাধ্যতামূলক টাকার জন্য, উপার্জনের জন্য আসতে হয় এখানে। এই ঈদের মাধ্যমে এদেশের শান্তি, সমৃদ্ধি এবং এদেশের রাষ্ট্রীয়ভাবে এদের যেন সুখ শান্তি ফিরে আসে, এটা আমরা কামনা করি। এই আবেগ, এই ভালোবাসা, এই দরদ এবং এই ঈদগুলোতে আমাদের এটা আরও বেশি উপচে পড়ে। এই স্নেহ, প্রীতি, মমতা, ঈদের সালামি দেওয়া আগে আমরা পেতাম, এখন দিচ্ছি। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য, ত্যাগ ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদগাহ, মসজিদ, ময়দানে নামাজে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি দিচ্ছেন তারা। কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানে এবার 199তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় শুরু হয় নামাজ। বড়ি আবহাওয়া উপেক্ষা করেই অংশ নেন মুসল্লিরা। ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মুসল্লিদের আসা যাওয়ার জন্য 2টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়। দিনাজপুরের গোরের শহীদের নামাজ পড়েছেন মুসল্লিরা। সকাল 8:30টায় অনুষ্ঠিত হয় প্রধান জামাত। নামাজ পড়ান মাওলানা মতিউর রহমান। ঈদ জামাত ঘিরে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেয় প্রশাসন। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সকাল 7টায় খুলনার টাউন জামে মসজিদে হয় প্রধান জামাত। ভোর থেকেই আশপাশের এলাকা থেকে মুসল্লিরা পরিবার পরিজন নিয়ে একসঙ্গে নামাজে অংশ নেন। নামাজ শেষে বিশেষ দোয়ায় দেশ, জাতি এবং মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। তো আমরা পশু হয়তো কোরবানি দিই, কিন্তু আসলে মনের ভিতরে যে ধরনের পশুত্ব থাকে, সেই জিনিসটাকে আসলে কোরবানি দেওয়া উচিত। সবাই একসাথে মিলেমিশে নামাজ পড়লাম, যে আনন্দটা, এটা একদিনের জন্য নয়, এটা যেন প্রতিদিন থাকে, ধারাবাহিকভাবে থাকে, সেটা একটা আমাদের প্রত্যাশা। চট্টগ্রামে প্রথম জামাত হয়েছে জমিয়াতুল ফালা ঈদগাহ ময়দানে। সকাল 7টা জামাতে অংশ নেন মুসল্লিরা। নামাজ শেষে দোয়া, কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তারা। পরে আল্লাহ সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেন মুসল্লিরা। ভেদাভেদ ভুলে দেশের ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ কেন্দ্রীয় ঈদগাহে নামাজ শেষে কালীবাড়ির নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, সমগ্র বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মুসলমানরা কোরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করছেন। তিনি জানান, এটি পশু হত্যা নয়, বরং ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের রীতি। বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মনের কলুষতা পরিত্যাগের আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নিকটত্ব লাভের একটা উপাসনা, ইবাদত। আমরা এই দিনটি সবাই পালন করি। আজকের এই দিনে বাংলাদেশের মানুষের কাছে আমাদের আবেদন যে আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে দেশের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা ঐক্যবদ্ধ হই। ঈদের নামাজ শেষে পশু কোরবানি দিচ্ছেন সামর্থ্যবান মুসলিমরা। ইসলামের বিধান মতে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য পরপর 3 দিন পশু কোরবানি দেওয়া হয়। প্রথম দিনে বেশিরভাগ মুসলমান কোরবানি দিয়ে থাকেন। রাজধানীতে পাড়া মহল্লায় চলছে পশু কোরবানি। বেশিরভাগই সড়ক ও অলিগলিতে কোরবানি দিচ্ছেন। আবারও কেউ কেউ বাসার ভেতরেও পশু কোরবানি দেন। কোরবানি দাতাদের অনেকেই নিজে দাঁড়িয়ে থেকে করছেন তদারকি। এ কাজে সহযোগিতা করছেন পরিবারের সদস্যরাও। কোরবানির মাংস গরিব অসহায় আত্মীয় স্বজনদের মধ্যেও বণ্টন করেন অনেকে। কোরবানির পরপরই নিজ উদ্যোগে বর্জ্য অপসারণ করছেন মুসল্লিরা। ঢাকার 2 সিটি কর্পোরেশন 8 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে কাজ করে যাচ্ছে। এক ভাগ রাখবো, আত্মীয় স্বজনকে দেবো এক ভাগ, আর এক ভাগ দেবো গরিব মিসকিনকে দেবো। কোরবানি যেটা আছে, কোরবানি দিয়ে আল্লাহর নামে কোরবানি দেই। আর এটা হক তো হচ্ছে গরিবের হক। হ্যাঁ, গরিব মানুষকে বিলানো দেওয়া এটা আমাদের কর্তব্য। সবাই হচ্ছে পবিত্র মনে চেষ্টা করব যাতে কোরবানি দিতে পারি, গরিব দুঃখীদেরকে দিতে পারি, ওইটাই আল্লাহর কাছে পৌঁছাবে। কোরবানির বর্জ্য পরিষ্কারের খোঁজখবর রাখছেন সহকর্মীরা। প্রথমে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ঈদ মোবারক আপনাকে। কোরবানির পর বর্জ্য অপসারণের নিয়ম কি মানা হচ্ছে কিনা এবং সিটি কর্পোরেশনের কি কি তৎপরতা আপনার চোখে পড়ল? আপনাকে ঈদ মুবারক এবং যমুনা টেলিভিশনের সকল দর্শকদের আপনার মাধ্যমে জানাই ঈদের প্রীতি ও শুভেচ্ছা। যে প্রশ্নটি করেছেন বর্জ্য ব্যবস্থাপনা খুলনা সিটি কর্পোরেশনের, সেটি এখনো পর্যন্ত শুরু না করলেও, অর্থাৎ শহর থেকে বর্জ্যগুলো শহরের বাইরে নেওয়ার যে প্রক্রিয়া সেটি এখনো শুরু হয় নাই। তবে বাসাবাড়ি থেকে এবং পাড়া মহল্লা থেকে বর্জ্য অপসারণ করে সেকেন্ডারি ডাম্পিং পয়েন্টগুলোতে ফেলছে সিটি কর্পোরেশনের সদস্যরা। আমাদেরকে জানানো হয়েছে বেলা 2টো থেকে তারা শহর থেকে শহরের বাইরে বর্জ্যগুলো নিয়ে যাবে। এজন্য 772 জন কর্মকর্তা কর্মচারী ছুটি বাতিল করে তারা এই কাজে নিয়োজিত করেছে। একই সঙ্গে 82টি যানবাহন, বিশেষ করে ডাম্পিং ট্রাক সহ অন্যান্য ছোট ছোট যানবাহনের মাধ্যমে এই বর্জ্য তারা অপসারণ করবে এবং রাত 10টার মধ্যে শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে বলে সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে 8 ঘন্টা লাগবে না, তার আগেই শহর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তারপরও সিটি কর্পোরেশন পরিকল্পনায় নিয়েছে 2টা থেকে রাত 10টা পর্যন্ত এই 8 ঘন্টায় তারা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তবে যেসব স্থানে পশু কুরবানি হয়েছে আমরা দেখেছি সেখানে ব্লিচিং পাউডার সহ জীবাণুনাশক জিনিসপত্রগুলো ছিটাতে বা স্প্রে করতে, স্যাভলন দিতে, ডেটল দিতে। তবে এই বর্জ্যগুলো দেখতে পাচ্ছেন যেগুলো, সেটি আগেই বলেছি যে বেলা 2টো থেকে তারা অপসারণের কার্যক্রম শুরু করবেন। তবে 10টা পর্যন্ত পারবে কি না পারবে সেটি আসলে সময় সাপেক্ষ ব্যাপার। এটি যদি সিটি কর্পোরেশন করতে পারে তাহলেও জনগণকে যে প্রতিশ্রুতি কর্পোরেশন দিয়েছে সেটা তারা সার্থক করবে আজকের এই আনন্দের দিনে। তবে দেখার বিষয় তারা পারবে কিনা। তবে আগেই বলেছি বাসাবাড়ি এবং যে পাড়া মহল্লায় বর্জ্যগুলো হয়েছে সেগুলো এনে এই সেকেন্ডারি ডাম্পিং পয়েন্টে তারা রাখছে। বাকি কাজ 2টো থেকে রাত 10টা পর্যন্ত চলমান থাকবে। সোয়া, অনেক ধন্যবাদ প্রবীর আপনাকে। দর্শক, এবার জানাবো কোরবানির পশুর চামড়া সংগ্রহের খবর। নাটোরে যুক্ত হব সহকর্মী নাজমুল হাসানের সঙ্গে। নাজমুল, চামড়া কেনাবেচার যে শুরুর চিত্রটা সেটা কেমন দেখছেন? আড়তে চামড়া আসা কি শুরু হয়েছে কিনা?
ঈদ মুবারক সোয়া। আমি এখন রয়েছি দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত নাটোরের চক বৈদ্যনাথে। এখানে কিন্তু এখনও চামড়া কেনাবেচা শুরু হয়নি। এটা যেহেতু বৃহৎ আড়ত, এখানে আড়তদাররা যে বিষয়টি বলছেন যে আরও ঘন্টা দুয়েক পর থেকে, আসলে 2-2.5 ঘন্টা পর থেকে চামড়া কেনাবেচা শুরু হবে। ইতিমধ্যে 2-1 জন করে চামড়া নিয়ে আসছেন, দাম দর করছেন এবং ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে চলতি বছর নগদ দামে, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয় যে দাম নির্ধারণ করে দিয়েছেন সেই দামেই তারা চামড়া কেনাবেচা করবেন। এবারে লবণের দাম কিছুটা বেশি, এজন্য চামড়া সংরক্ষণে খরচ কিছুটা বেশি হবে বলে ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন এবং তারা প্রত্যাশা করছেন যে সংকট ছিল, আসলে অর্থ সংকট কিছুটা রয়েছে। অন্তত 60 কোটি টাকা ট্যানারি মালিকদের কাছে বকেয়া ছিল, সেই টাকা তারা পাননি, এজন্য কিছুটা অর্থ সংকট রয়েছে। তার মধ্যেও তারা প্রত্যাশা করছেন যে বিগত 2-3 বছর যেমন নগদ দামে চামড়া কেনাবেচা হয়েছিল, সেই নগদ দামে এখানে চামড়া বেচা হবে। দেশের অন্তত 35 থেকে 40টি জেলার চামড়া কিন্তু এখানে আড়তগুলোতে সংরক্ষণ করা হয় এবং এখান থেকে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া কিনে নিয়ে যান ঢাকায়। তো ট্যানারি মালিকরা আসলে সপ্তাহখানিক পর থেকে আসবে। আজকে চামড়া সংগ্রহ করা হবে, সেই চামড়াগুলো লবণ দিয়ে আড়তগুলোতে রাখা হবে। এখানে চামড়া ব্যবসায়ী গ্রুপের নেতারা যে কথা আমাকে বলেছেন যে এবার 10 থেকে 12 লাখ পিস, আসলে বিশাল পরিমাণ, এই পরিমাণ চামড়া তারা সংগ্রহ করতে পারবেন এবং তারা সুষ্ঠু সুন্দরভাবে চামড়া সংরক্ষণ করবেন। বাণিজ্য মন্ত্রণালয় যে দাম নির্ধারণ করে দিয়েছেন সেই দামে চামড়া কিনতে পারবেন কিনা সে বিষয়ে কিন্তু ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করেছেন। তারা বলেছেন যে আসলে যেই চামড়ার মান ভালো সেই চামড়াগুলোই তারা বাণিজ্য মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া দামে কিনতে পারবেন, অন্য চামড়াগুলো কিন্তু সেই দামে কিনতে পারবেন না। সব মিলিয়ে কিন্তু বিকেলের দিকে একেবারেই সরগরম হয়ে উঠবে এখানকার এই আড়তটি। সোয়া, অনেক ধন্যবাদ নাজমুল আপনাকে। দর্শক, রাজধানীর পশুর হাটগুলো চলছে পরিচ্ছন্নতা অভিযান, এ বিষয়ে জানবো। 100 ফিট হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। কত সময়ের মধ্যে হাটগুলো পরিষ্কার হতে পারে, একটু সেখানকার অবস্থা জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে রয়েছি, দুঃখিত বলেই 100 ফিট হাটে নয়, আমি আছি তেজগাঁও হাটে। আমি শুরুতেই বলতে চাই যে তেজগাঁও হাটে এখন আসলে পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। যেহেতু তেজগাঁও একটি বাণিজ্য, একটি শিল্প এলাকা এবং গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আসলে হাট বসেছিল, আমরা দেখেছিলাম কোরবানির ঈদের সময়, এবং সেই রাস্তাগুলোতে কিন্তু চলাচলের খুব কষ্ট হতো জনসাধারণের। তো এখন কিন্তু কোরবানির হাট শেষে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু বর্জ্য পরিষ্কারের কাজ চলছে এবং বেলা 12টা থেকেই তারা এই এলাকায় আসলে এই বর্জ্য অপসারণের কাজ শুরু করেছে। আমার বেশ কিছু পরিচ্ছন্নতা কর্মীর সাথেও কথা হয়েছে, তারা আসলে বলছিলেন যে ঈদের দিনে এই শহরের মানুষের জন্য তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি করছিলেন, তাদের পরিবার পরিজন ছেড়ে তারা কষ্ট হলেও তারা আসলে শহরের মানুষকে পরিষ্কার রাখতে তারা এই কাজটি করতে বেশ আনন্দই পান। তবে তারাকে বেশ কিছু কিছু জায়গায় অভিযোগের কথাও বলছিলেন যে ঈদে তাদের জন্য যে বোনাসের পারিশ্রমিকটা আসে সেই পারিশ্রমিকেও তারা অনেক সময় সঠিক বন্টন হয় না, এমন অভিযোগও তারা করেছেন। তবে তারা আসলে এই শহর পরিষ্কার করতে যে দিন রাত নিরলস পরিশ্রম করে সেই কথা তারা আসলে জানাচ্ছিলেন। এবং এই মুহূর্তে তেজগাঁওয়ের যে সড়কটি রয়েছে, যে সড়কে আসলে হাটটি হয়েছে 24 নম্বর ওয়ার্ড তেজগাঁও, এই ওয়ার্ডে আসলে এই কাজটি চলছে এবং আমি 12টার পর থেকে এসেই দেখতে পেয়েছি যে এখানে এই পরিচ্ছন্নতা কাজ চলছে এবং সব কিছু মিলিয়ে যদি বলি ছোঁয়া যে যত দ্রুত সম্ভব সরকারের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে জানানো হয়েছিল যে 8 ঘন্টার মধ্যেই তারা সকল বর্জ্য অপসারণ করবে। তবে তারা চেষ্টা করছে, তবে 8 ঘন্টার মধ্যেই আসলে সকল বর্জ্য অপসারণ করা সম্ভব কিনা সেটি আমরা পরবর্তীতে আপনাকে আপডেট জানাতে পারবো। অবশ্যই আপনার সঙ্গে যুক্ত সেই খবর জানবো বিজয়, অনেক ধন্যবাদ আপনাকে। রাজধানীর জিয়া উদ্যানের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সাথে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সকালে ঈদের নামাজ শেষেই প্রধানমন্ত্রী যান শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে, যেখানে শাহিত তারেক রহমানের প্রয়াত পিতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
স্ত্রী ডক্টর জুবাইদুর রহমানকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা জানান প্রয়াত পিতামাতার সমাধিতে, মোনাজাতে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরে সীমিত পরিসরে দলীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। পুষ্পস্তবক অর্পণ করেন জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে। সমাধি প্রাঙ্গণ থেকে বেরিয়ে জিয়া উদ্যানের একপাশে অপেক্ষমান সাধারণ মানুষ ও শিশুদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। অত্যন্ত আন্তরিকতার সাথে স্বতঃস্ফূর্তভাবে এবং এতদিন যে একটা রুদ্ধ গুমোট শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে কেউ রাষ্ট্রীয় কোনো নিপীড়নের শিকার হবে সেই পরিস্থিতি নেই, বরং একটি মানবিক চেহারা নিয়ে বর্তমান নির্বাচিত সরকার, বিএনপি সরকার বা বিএনপির জোটের নেতৃত্বাধীন জোটের সরকার তার দায়িত্ব পালন করছে। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান যান বনানী কবরস্থানে। প্রিয় ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন। এরপর বনানী সামরিক কবরস্থানে স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তারেক রহমান। সামরিক কবরস্থানে শায়িত বিডিআর হত্যাকাণ্ডে নিহত সামরিক কর্মকর্তাদের কবরও জিয়ারত করেন সরকার প্রধান। পরে গুলশানে প্রধানমন্ত্রী বাসভবনের সামনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দেশবাসীকে তারেক রহমানের পক্ষে ঈদ শুভেচ্ছা জানান। তিনি দেশবাসীকে এবং সারা পৃথিবীর মিল্লাতে ইসলামিয়া মুসলিম জাতিকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সবাই শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি এবং সারা বিশ্বের শান্তির জন্য দোয়া করেছি। দেশের উন্নতি, সমৃদ্ধি, উন্নয়নের জন্য মঙ্গল কামনা করে আজকে আমরা দোয়া করেছি। বলেন, জাতীয় ঐক্য ও সমৃদ্ধির মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। এই জাতীয় ঐক্যের জন্য, সমৃদ্ধির জন্য এবং আমরা সবাই যাতে ঐক্যবদ্ধভাবে এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। আমরা করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। এই নীতিতে বিশ্বাস করে আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার স্বাধীনভাবে মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করছে সাধারণ মানুষ। মুক্ত স্বাধীন পরিবেশের মধ্যে যে ঈদ উদযাপন করা, সেই পরিবেশটা এই কয়েকবার আমরা উপভোগ করলাম। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ঈদের দিন গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল 5 জনের, আরও 25 জন আহত হয়েছেন। বেলা 11:15টার দিকে সদরের বেদগ্রাম এলাকায় ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, দোলা পরিবহন নামের বাসটি ঢাকা থেকে পিরোজপুর যাচ্ছিল। পথে বেদগ্রাম এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে উল্টে যায় বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের 2 যাত্রী ও মোটরসাইকেলের 2 আরোহী। আহত 25 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। পরে বাসের যাত্রী এক শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। গোপালগঞ্জে যুক্ত হতে চাই সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্না খোঁজ খবর রাখছেন। মুন্না, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানতে পারলেন কি এবং আহতদের কি অবস্থা এখন? আপনি জানেন যে আজকে ঈদের দিন। এই ঈদের দিনে এমন একটি মর্মান্তিক ঘটনা সবার মনেই কিন্তু নাড়া দিয়েছে, নানা দুঃখের ঘটনা নাড়া দিয়েছে। সবচেয়ে বড় একটি দুঃখের ঘটনা যেটি আমরা জানতে পেরেছি, এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে একজন প্রেগনেন্ট নারী নাকি এই নিহতদের মধ্যে রয়েছেন, যে আমরা এখনও তার কাছে যেতে পারিনি যদিও, কিন্তু সেটি আমরা শুনেছি। আপনি এর আগে বলেছেন যে আমাদের এই ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলির বেদগ্রামে আসলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঢাকা থেকে দোলা পরিবহনের একটি বাস পিরোজপুর যাচ্ছিল, অন্যদিক থেকে একটি মোটরসাইকেল নিয়ে তারা উল্টো দিক দিয়ে গেলে বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনার সাথে সাথে ঘটনাস্থলেই আমরা যেটা জানতে পেরেছি 4 জন নিহত হয় এবং 25 জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এবং গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে একজন শিশু
একজন শিশুকে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এই নিয়ে সর্বমোট এই ঘটনায় 5 জন নিহত এবং 25 জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাদের কাছে এই পর্যন্ত তথ্য রয়েছে। সোয়া, খুবই মর্মান্তিক একটি ঘটনা মুন্না। আমরা আবার আপনার সঙ্গে যোগ দিয়ে পরবর্তী আপডেট জানার চেষ্টা করবো। অনেক ধন্যবাদ আপনাকে। হামু উপসর্গে বরিশালের শেরি বাংলা মেডিকেলে প্রাণ গেছে আরও এক শিশুর। নতুন রোগী ভর্তি হয়েছেন 29 জন। এছাড়া সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যার সংকটে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। হামু উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আতঙ্কিত দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। মার্চের শেষ দিক থেকে সারা দেশে বাড়ে হামের প্রকোপ। ছোঁয়াচে রোগটিতে এখন পর্যন্ত 560 জন শিশু মারা গেছে। রাজধানীর হাম সংক্রমণের খবর জানাতে মহাখালীর ডিএনসিসি বিশেষায়িত হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, হাসপাতাল কর্তৃপক্ষ কি নতুন কোনো তথ্য জানিয়েছে কিনা? 24 ঘন্টায় কতজন নতুন রোগী ভর্তি হলো হাসপাতালটিতে? ছোঁয়া, আসলে 24 ঘন্টায় এখানে প্রায়, আমি যদি বলি সংখ্যাটি, 90 জন ভর্তি হয়েছে এই হাসপাতালে এবং আজকে সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 9 থেকে 10 জন রোগী ভর্তি হয়েছে। তবে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় কিন্তু কাউকে এখন হাসপাতালে রোগীর কাছাকাছি যেতে দেওয়া হচ্ছে না বলে আমাদেরকে জানানো হয়েছে এই হাসপাতাল থেকে। কারণ গতকালকেও হামের রোগীদের খোঁজ খবর নিতে বা হামের রোগীদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য সংবাদ মাধ্যম বা গণমাধ্যম কর্মীরা উপরে যেতে পেরেছিলেন। তবে আজকে থেকে বলা হচ্ছে যে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বহিরাগত কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে হামের সংক্রমণ যেমনটি আমরা শুনছিলাম যে কমার দিকে, সেটি আসলেই কমার দিকে কিনা, যেমনটি কর্তৃপক্ষ বলছিল স্বাস্থ্য অধিদপ্তরের থেকে যে হামের সংক্রমণ কমার দিকে, সেই জায়গাটি কিন্তু আরো একবার প্রশ্নবিদ্ধ হয় যদি এনাদের কথা মতো আসলে আজকে থেকে সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে যদি এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বলতে চাই যে এই হাসপাতালে যেমনটি জানতে পেরেছি যে গত 24 ঘন্টায় একজন মারা গেছে হামে আক্রান্ত হয়ে এবং 325 জনের মতো বর্তমানে এই হাসপাতালটিতে ভর্তি আছে। আজকে ঈদের দিন ছোঁয়া, ঈদের দিন হলেও আসলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যেহেতু হামের একটি বড় ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ছে সারা বাংলাদেশে, সে জায়গা থেকে কিন্তু সকল নার্স এবং চিকিৎসকদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছিল। ফলে নার্স এবং চিকিৎসকরা এখানে 24 ঘন্টায় হামের রোগী যারা আছেন বা আসছেন তাদের চিকিৎসা দিচ্ছেন। এবং কর্তৃপক্ষের সঙ্গে আমাদের কাল কথা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসনের, তার সঙ্গে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে হামের মৃত্যুর যে হারটি যেটি কমছে না সেই বিষয়ে তারা একটি বিশেষ দিক চিহ্নিত করতে পেরেছেন। সেটি হচ্ছে পিওর নিউমোনিয়ায় যে শিশুগুলো মারা যায় তাদেরকেও আসলে ক্ষেত্র বিশেষে ভুলক্রমে এই হামে আক্রান্ত লক্ষণ নিয়ে মারা যাচ্ছে সেই তালিকাভুক্ত করা হচ্ছে। এই কারণে আসলে সেই হামের আক্রান্ত মৃত্যুর সংখ্যা কমছে না। তবে এই জায়গাটি তারা বিশেষভাবে আবারও যাচাই করে দেখছেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। তবে সংক্রমণ কিন্তু খুব বেশি কমার দিকে তেমনটি বলা যায় না। এবং এই অবস্থায় আসলে সচেতন হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। অনেক ধন্যবাদ ঐশী আপনাকে আপডেট দেওয়ার জন্য। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে তেলবাহী একটি জাহাজে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ড। সকাল 7:30টার দিকে এমভি মেঘনা ট্রেডার জাহাজটিতে আগুন দেখা যায়। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কোস্টগার্ড। আগুন নেভাতে কাজ করছে কোস্টগার্ডের জাহাজ শ্যামল বাংলা ও বিসিজিটি প্রমত্তা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কোস্টগার্ডের আরও কয়েকটি দলও। জাহাজের 22 জন ক্রুকেই উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। রাজধানীর আদ্দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। সকালে নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদের নামাজ আদায় করেন তিনি। পরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ্দিন হাসপাতালে শিশু মৃত্যুর ঘটনা খুবই মর্মান্তিক। তদন্ত কমিটিকে 72 ঘন্টার মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন হাম ইস্যুতেও, জানান প্রতিটি শিশুকে টিকার আওতায় আনা হবে। ওখানে আমরা একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের ডিরেক্টর হসপিটালের নেতৃত্বে। 72 ঘন্টার ভিতরে তার রিপোর্ট প্রতিবেদন দাখিল করবে। এই হাসপাতালকে
কঠোর আইনের আওতায় যা কিছু বিভাগীয়ভাবে সম্ভব তাই আমরা করব। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের একসঙ্গে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় রমনা থানায় মামলা হয়েছে। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, বুধবার রাতে নিহত এক শিশুর স্বজন বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন। রাতেই ময়নাতদন্ত না করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাসপাতালের শিশু মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি কাজ শুরু করেছে। একসাথে পৃথিবীতে এসেছিলেন দুজন, চলেও গেল একসাথে। 2 নবজাতকের শেষ ঠিকানা রাজধানীর বনশ্রী কবরস্থান। যমজ সন্তান হওয়ার সুখবর পেয়েছিলেন রোববার। পৃথিবীতে এসে সুস্থই ছিল 2 ছেলে, কিন্তু শেষ পর্যন্ত মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে বুকের মানিকদের নিয়ে বাসায় ফেরা আর হলো না হাসান নাজমা দম্পতির। বাচ্চা নিয়ে আমি কোলে নিছি, আমি বাচ্চার বাবাকে ডাক দিছি, বাচ্চা চোখ মিলে আমার কাছে চায়, আবার চোখ বুঝে থাকে। এটা কিভাবে আমি মাইনে নেব? আমি নিছি মেডিকেলে, আমি রুগী সুস্থ ভালো রাখার জন্য, আর আমার রুগীও বললো, আমার ছেলে সন্তানও বললো, আমার পরিবারও বললো। এই জায়গায় আমার 2 ছেলেই নাই। ডাকে আপনার বাচ্চার তো হার্টবিট পাওয়া যাচ্ছে না, 10 মিনিট রাখতে পারবো, এর বেশি রাখতে পারবো না। কার ভুলে কেন লণ্ডভণ্ড হয়ে গেল সাজানো স্বপ্ন? এই প্রশ্নই এখন হতভাগ্য পরিবারটির। আপনি এই পর্যন্ত আমার বাচ্চার কি চিকিৎসা করলেন? আপনার আর কি সেবাটা দিলেন? আপনার কাছে গেছি আমি সেবার জন্য, আমি তো আর লাশ নিয়ে আসতে চাইনি আপনার এই জায়গায়। আমি সুস্থ বিচার চাই, এটার তদন্ত চাই, আর কারো মায়ের জন্য বুক খালি না হয় এরকম। 6 নবজাতকের একজনকে দাফন করা হয়েছে চাঁদপুরে। বুধবার রাতে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে ফরিদগঞ্জ উপজেলার রুস্তুমপুর গ্রামে পৌঁছে মরদেহ। রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। হাসিব এবং মা ফাহিমা দম্পতির ঘর আলো করে এসেছিলেন মেয়ে শিশুটি। শনিবার আদ্দিন হাসপাতালে জন্ম নেওয়া নবজাতকের নাম রাখারও সুযোগ মেলেনি। সুস্থ একটা বিচার চাই, যেন এরকম অঘটনা না করতে পারে। আর আমরা যতটুকু জানলাম, ওনাদের এসি সিস্টেম বন্ধ ছিল, অক্সিজেন সিস্টেমটা অফ হয়ে গেছে, বিদায় পুরো রুমটাই গ্যাস হয়ে গেছে। আমাদের বাচ্চা তো সুস্থ ছিল, ওদের গাফলতির কারণে আমাদের বাচ্চা আজকে আমাদের মাঝে নেই। হসপিটালের যে অব্যবস্থাপনা এবং যে ত্রুটিগুলো, যেটার কারণে আজকে এত বড় দুর্ঘটনা ঘটেছে, সেটা কোনোভাবেই কাম্য নয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চিকিৎসায় কোনো গাফিলতি ছিল না, তারাও চান কারণ বের হয়ে আসুক। বাচ্চাগুলো যখন ডেলিভারি হয়েছে সবাই হেলদি বেবি ছিল এবং হেলদি বেবি মায়ের পাশেই ছিল। হঠাৎ করে কেন বাচ্চাগুলো অসুস্থ হলো, কেন মারা গেল, এটা তো তদন্ত সাপেক্ষে বের করতে হবে কজ অফ ডেথটা। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা যথাযোগ্য যা প্রয়োজন, যতটুকু শাস্তির দরকার সেটা আমরা ব্যবস্থা করবো। এটা থেকে অন্যান্য জায়গায় আমরা মেসেজ করব। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সিলগালা থাকবে হাসপাতালের নবজাতক ওয়ার্ডটি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মৌলভীবাজারের কমলগঞ্জে 2 মাস ধরে বন্ধ ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। এতে চিকিৎসা সংকটে লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার। অভিযোগ, চিকিৎসার অভাবে এরই মধ্যে মৃত্যু হয়েছে কয়েকজন রোগীর। দ্রুত হাসপাতালের সেবা সহ সব ধরনের কার্যক্রম চালুর দাবি চা শ্রমিক গোষ্ঠীর। মৌলভীবাজারের কমলগঞ্জের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতাল। ডানকান ব্রাদার্সের 15টি চা বাগান শ্রমিকদের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল। চলতি বছরের 26 মার্চ শমশেরনগর চা বাগানে অবস্থিত এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 13 বছর বয়সী এক কিশোরী মারা যায়। এ ঘটনায় হাসপাতালটিতে হামলা ও ভাঙচুর করে নিহতের স্বজনরা। এরপরেই নিরাপত্তাহীনতার কথা জানিয়ে হাসপাতাল ত্যাগ করেন দায়িত্বরত চিকিৎসক ও কর্মচারীরা। এতে পুরোপুরি বন্ধ হয়ে যায় সকল কার্যক্রম। এই পর্যন্ত অনেক, কিন্তু 5-6 জন বেশি রোগ মানুষ মারা গেছে। হয়তো ওরা মারা যেত, কিন্তু একটা সুযোগ ছিল যে চিকিৎসা নিয়ে মরলে একটা সান্ত্বনা থাকতো। এই হাসপাতাল বন্ধ থাকাতে যে কি পেরেশানি আমরা পড়তেছি এই সাধারণ শ্রমিকদেরকে নিয়ে। এখানে তো আমরা কাজ করতে করতে ওষুধ পড়ে গেলে আমরা একটা ভরসা ছিল, ওষুধ পানি পাইতেছিলাম, সুস্থ হইতাম। বন্ধ থাকার কারণে এই রুগীগুলো এখন হঠাৎ করে কাটলো, একটা সেলাই ঘোরা লাগবে, ব্যান্ডেজ করা লাগবে, এই যাবে কই? এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কথা না বললেও
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি চালুর আশ্বাস দিলেন তিনি। ক্যামেলিয়া কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, তারা এখানে একটা উচ্চ পর্যায়ের টিম পাঠিয়েছিল, যারা এখানে তদন্ত করে পরিদর্শন করে তাদের রিপোর্ট নিয়ে গেছে। শীঘ্রই আমরা রিপোর্ট পাবো এবং আশা করি আমরা কোনো একটা ভালো পজিটিভ রেজাল্ট পাবো। 90-এর দশকে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি চা শ্রমিক, তাদের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের প্রধান চিকিৎসা কেন্দ্র, যা চালু না হলে বড় ধরনের চিকিৎসা সংকটে পড়বে লক্ষাধিক মানুষ। সাইফ আহমেদ, যমুনা নিউজ। পাল্টাপাল্টি হামলায় ওয়াশিংটন তেহরান উত্তেজনা ছড়িয়েছে আবারও। 3 দিনে দ্বিতীয়বারের মতো ইরানের বন্দর আব্বাসে মিসাইল ছুড়েছে মার্কিন বাহিনী। হরমুজের আশপাশে ভূপাতিত করেছে 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন। জবাবে বন্দর আব্বাসের কাছাকাছি একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। সতর্কাবস্থায় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো। এমন পরিস্থিতিতে চরম ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের সামরিক স্থাপনা লক্ষ্য করে ফের মার্কিন হামলা। বুধবার বন্দর আব্বাসের পূর্ব দিকে পরপর 3টি বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। শহরটিতে অবস্থিত একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ও হরমুজের আশেপাশে থাকা ইরানের 4টি ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন সেন্টকম। জবাবে বন্দর আব্বাসের কাছে অবস্থিত একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। ইরানের ওপর ফের নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের কালো তালিকায় নথিভুক্ত করা হয়েছে হরমুজ প্রণালীর পথে তেলবাহী জাহাজ চলাচল নিয়ন্ত্রণকারী ইরানি সংস্থা স্ট্রেট অথরিটিকে। অন্যদিকে সমঝোতার জন্য ইরানের অবস্থান সন্তোষজনক নয়, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান একটি চুক্তি করার জন্য ভীষণভাবে উন্মুখ, তারা একটি চুক্তির জন্য অপেক্ষা করছে, কিন্তু এখনো তাদের অবস্থান নেই, আমরা সন্তুষ্ট নই। হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। IRGCর বরাতে তাসনিম নিউজ জানিয়েছে, রাডার সিস্টেম বন্ধ করে হরমুজ অতিক্রম করার চেষ্টা করায় একটি মার্কিন ট্যাঙ্কারকে গুলি করেছে বিপ্লবী গার্ডের নৌবাহিনী। কাছাকাছি একটি নৌঘাঁটিতেও চালিয়েছে হামলা। যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসন কঠোরভাবে প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে IRGC। ফের মাথাচাড়া দিয়ে ওঠা যুদ্ধের সম্ভাবনায় ঝুঁকির মুখে পড়েছে ওয়াশিংটন তেহরান শান্তি আলোচনা। বিপজ্জনক এই পরিস্থিতির জেরে নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহতের কথা জানিয়েছে কুয়েতের সামরিক বাহিনী। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। এবারে নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। চেনা মুকুট ধরে রাখার লক্ষ্য নিয়ে আবারও সাফ মিশনে নামছে বাংলাদেশ। হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে প্রথম ম্যাচে আফিদাদের প্রতিপক্ষ মালদ্বীপ। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। অন্যদিকে প্রথম ম্যাচেই ভারতের কাছে হারের ক্ষত জয় দিয়েই দূর করতে চাইবে মালদ্বীপ। ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8টায়। মিশন এবার মুকুট ধরে রাখার। দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ রাখতে আবারও সাফের মঞ্চে বাংলাদেশের বাঘিনীরা। আফিদা ঋতুদের সামনে লক্ষ্য একটাই, হ্যাট্রিক শিরোপা। আর সেই মহাকাব্যের প্রথম অধ্যায়ে বাংলাদেশের প্রতিপক্ষ মালদ্বীপ। দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে মাঠে লড়াইয়ে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে বাটলার শিষ্যরা। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় নেপালকে স্তব্ধ করে দেয়া সেই চ্যাম্পিয়নরা এখন আরও ক্ষুধার্ত। শুরুতেই ছিল নিখুঁত পাসিং আর বল পজিশন ধরে রাখার হাড্ডাহাড্ডি লড়াই। 6 বনাম 6 জনের ছোট দলের এক হাই ইন্টেন্সিটি ম্যাচ। মাঠের প্রতিটি ইঞ্চির জন্য যেন যুদ্ধ করেছেন ফুটবলাররা। এরপরই কোচ পিটার বাটলার শিষ্যদের নিয়ে মেতে ওঠেন ট্যাকটিক্যাল মাস্টার ক্লাসে। পজিশনিং আর ম্যাচের রূপ পরিবর্তনের মুহূর্তে কিভাবে নিজেদের শেপ ধরে রাখতে হবে তা যেন মুখস্থ করিয়ে নিলেন মাস্টার মাইন্ড কোচ। গোয়ার আবহাওয়া যেন এক বড় পরীক্ষা। একদিকে ভ্যাপসা গরম আর আর্দ্রতা, তার মাঝেই হুট করে বৃষ্টির আভাস। কিন্তু এই প্রতিকূল আবহাওয়াটা টলাতে পারেনি আফিদাদের মনোযোগ। শতভাগ নিবেদন আর আগ্রাসী মনোভাব নিয়ে মাঠ মাতিয়েছেন তারা। প্রতিপক্ষ মালদ্বীপের অবস্থা এখন অনেকটা ছেঁড়া পালের নৌকার মতো। টুর্নামেন্টের শুরুতেই ভারতের কাছে তারা হজম করেছে 11টি গোল। সেই বিধ্বংসী হার যেন অনেকটাই তছনছ করে দিয়েছে মালদ্বীপের রক্ষণ ভাগকে। তাদেরও লক্ষ্য বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে প্রথম ম্যাচে হারের ক্ষত ভুলে থাকার। 28 মে সেই মাহেন্দ্রক্ষণ গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ডনবক্স মাঠে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয় লাল সবুজের প্রতিনিধিরা। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি ছোঁয়া খন্দকার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী মারফি রহমান। সাথে থাকুন দর্শক। ঈদ মোবারক।